এই জুনায়েদ বদ্দা, এভাবে ইগনোর কেন করছো? লাভ লেটারের উত্তর দেওয়ার আগেই এমন ব্যবহার? দেখুন ভাবি, ভুল হয়ে গেছে। এই শালার ব্রাদার, তোর কোন কালের ভাবি লাগি রে আমি? বউ তো লাগেন না, আরেকজনের সম্পদ। তৃষা ভালো করে চেহারার দিকে তাকালো জুনায়েদের। হোমা, নাকে মুখে ব্যান্ডেড লাগানো, এমন উদম ক্যালারি যে তৃষা ছাড়াও অন্যরা খায় ভেবে খানিকটা শান্তি লাগলেও পরক্ষণেই ঠোঁট কামড়ে একভ্রু উঁচিয়ে তৃষা জিজ্ঞেস করলো, তো থোমা বদলে দিল কে? আর তুমি না আমায় অনেক ভালোবাসো? এই তোমার ভালোবাসার নমুনা? দেখো, আমার পেছনে মজুদের বিরাট লম্বা লাইন লেগে আছে, তবু আমি তোমার চিঠিখানা গ্রহণ করেছি। এখন বেশি ঢং করতে হবে না। তুমি চাইলে আমার পার আওয়ার হিসেবেও বয়ফ্রেন্ড হতে পারো। চলো, এখন আমি তোমার প্রেমিকা। আমায় মজার কিছু খাবার খাওয়াতে নিয়ে যাও তো। তোমার জন্য সবটা ইজি করে দিলাম, যাও। ছেলেটি নিচের দিকে চেয়ে বলল, ভাইয়া জানলে আমায় এবার মেরেই ফেলবে। শুধু শুধু বিপদ আর বাড়াবেন না। উফ, ভাইয়া ভাইয়া বলে মাথা খাচ্ছে। আরে আমি সুন্দরী মানুষ, আমার হাজারটা ছেলের ইচ্ছে হবে আমায় বউ করে ঘরে তোলার। তাই বলে এখন সব ভাইয়ের সাথে সেই ইচ্ছের মর্যাদা রক্ষা করতে গিয়ে কি আমায় ভাবি বলে ডাকতে হবে? ছেলেটি কিছু বলতে গিয়ে চুপসে যায়। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে আসে। তৃষা বুঝতে পারল তারই পেছন দিকে তাকিয়ে আছে জোনায়েদ। সে পেছন ফিরে দেখল প্রেম ভাই জিন্স প্যান্টের পকেটের ভাঁজে ডান হাত দিয়ে গুরু গম্ভীর ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। শার্টের বোতাম খুলে কনুই অবধি গুটিয়ে রেখেছে। কি ড্যাশিং লাগছে তাকে। তৃষা কিছু বলার আগেই জুনায়েদ প্রেমকে সালাম দিল। জুনায়েদ কিছু বলতে যাবে তার আগেই প্রেম তার চোখে চোখ রাখতেই সেই বান্দা তো দে এক ছুট। তৃষা এগিয়ে এলো প্রেমের দিকে। সরু চোখে ভ্রু কুচকে কোমরে হাত রেখে ঢং করে বলল, এই যে হাইব্রিড, না মানে হ্যান্ডসাম প্রেম ভাই, আপনি কি জুনায়েদকে কেলানি দিয়েছেন? কেন মনে হলো? না, আপনি আমাকেও তো এভাবে ধরে কেলান। ইস, দেখুন না, কে যেন মারলো বেচারাকে। আর দেখুন, তার চেয়েও দুঃখের বিষয়, আম, সকালে চিঠিতে লিখলো ভালোবাসি, এখন ডাকে ভাবি। হয়তো সে তোমাকে ভালো না, বরং ভালোবাসে। সত্যি করে বলুন তো, এইসব আপনার হাতেই তো। হাত কেন? আমার পাও সেখানে নেই। আপনি কিছু করেননি তো? বিষয় বাদুরমুখী হলে কিছু না, বরং অনেক কিছু করলাম। এত বাঁকা বাঁকা কথা কেন? কারণ সোজা কথায় মন ভিজে না। তৃষা মুখটা ভেঙচি কাটল। এই পুরুষ তো তর্কে হেব্বি জোস। অনেক কিছু শিখতে হবে এর থেকে। সে প্রেমের প্যান্টের দিকে তাকিয়ে দেখলো তাতে ছেঁড়াফেরা ডিজাইন করা। তৃষার হাসি পেয়ে গেল। সে হেসে বলল, এমা প্রেম ভাই, আপনার প্যান্ট দেখে ফুটো সব দেখে ফেলেছি কিন্তু। প্রেমের বিরক্ত ভাব বেড়ে গেল। সে তৃষার হাতটা ধরতেই তৃষা চেঁচিয়ে উঠল, আরে কই নিয়ে যাচ্ছেন? ওহ, ভালোই হলো, গাড়ি ভাড়া বেঁচে যাবে। জলদি চলো, তোমাকে ভালো করে দেখাতে হবে না? একটু দেখি কি মন ভরে। তৃষা পিট পিট করে চেয়ে বলল, কি দেখাবেন? ওই যে প্যান্টের নিচে যেটা লো কোয়ালিটিতে জুম করে এইচডি ফরম্যাটে দেখাবো। তৃষা চোখগুলো বড় করতেই প্রেম ভাবলো মেয়ে বুঝি এখন লজ্জায় কান্নাকাটি করা শুরু করবে। হোমা, তার ভাবনাকে গুলিয়ে খেয়ে তৃষা দাঁত ৩২টা বের করে বলল, জলদি চলুন প্রেম ভাই, আমি ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করে ভাইরাস হয়ে যাব। তৃষার বাবা তখন কেবল বাইরে থেকে ফিরেছেন। আসার সময় তৃষার পছন্দের চিকেন ফ্রাই সিফি থেকে নিয়ে এসেছেন। রুমে ঢুকে তখন চেঁচিয়ে বলল, কিরে তিশা, তোর চিকেন ফ্রাই এনেছি। তখন মেয়ের রুমে ঢুকে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে রইলেন তরিকুল কাজী। মনে পড়ে গেল তার মেয়ে তো তার সেই কতদিন কেটে গেল বাড়ি ছাড়া হয়েছে। এক মুহূর্তের জন্য তনিমা আর তৈমুরটার মুখটাও চুপসে গেল। এই চিকেন ফ্রাই নিয়ে এখন আর তার বোনের সঙ্গে ঝগড়া করতে হবে না। কেবল এইটুকু ভাবলেই পরাণ পুড়ে ঘা হয়। তৃষা চলে তো গেল, সঙ্গে নিয়ে গেল এই বাড়ির সকল সুখ। কেবল রেখে গেল মায়া নামক ২ অক্ষরের একটা শব্দ, যা ঠিক মতো ঘুমাতে দেয় না, কেবল ভেতর ভেতর পড়ায়। তরিকুল সিলিং ফ্যানের নিচে বসতেই তনিমা তাকে লেবুর শরবত এনে দিলেন। পাশে বসে বললেন, এমপি যুবরাজ, পরে আর কিছু বলেছেন? না। তুমি আর কতদিন অভিমান করে থাকবে গো? এবার একটা ব্যবস্থা করো না। জানো তো আমার মেয়েটা কত অগাছালো। এই হাতে একটু একটু করে যত্ন নিয়ে মেয়েটাকে মানুষ করেছি। ওর কিছু হয়ে গেলে না তুমি নিজেকে ক্ষমা করতে পারবে, আর না আমি নিজেকে সন্তানতা ভুল করি তাই বলে ক্ষমা করবে না? খোদা পাপীদেরকেও ক্ষমা করে। সেখানে তৃষা আমাদের সন্তান, তৃষা আমাদের জীবনে সব। তৃষার আব্বু, মেয়েটাকে আমার থেকে তুমি বেশি আদর দিয়েছো।
মাথায় রাখনি উকুনে ধরবে বলে, জমিনে রাখনি পিঁপড়া ধরবে বলে। আর সেই মেয়ে কই আছে জানি না। মাঝরাতে এখন আর তিশা ঠিক করে ঘুমিয়েছে কি না, ঘুমের মাঝে মেয়ের চুলের হাত বুলিয়ে না দিয়ে তুমি কেমন করে ভালো আছো? তৃষার মা ওড়নায় মুখ লুকিয়ে কাঁদছেন। তৈমুরটার চোখে জল সেও আর পারছে না। বাবাকে বলছে, তুমি বোনকে না খুঁজলে এবার আমি কিন্তু নিজেই খুঁজতে বেরিয়ে যাব। আমিও বোনের মতো হারিয়ে যাব, আমাকেও পাবে না। তৃষার বাবা জবাব দিলেন না। জবাব নেই তার কাছে। তবে বুকটা বোধহয় আরও ভেতর ভেতর ফাটছে। তার ঘরের আলোটা আজ বহুদিন ধরে ঘরে নেই। অন্ধকারে থাকতে যে তারও অনেক কষ্ট হয়। সে কথা মুখ ফুটে একবার যদি বলতে পারত। যুবরাজ সরকারের মিটিং ছিল। বাসার উদ্দেশ্যে রওনা হতে হতে রাত হয়। বাইরে তখন ব্যবসা গরম। যুবরাজের মুজিব কোটটা খুলে রাফসানের কাছে দিয়েছে। তবে গাড়ির এসির বাতাসেও গরম কমছে না। সাদা পাঞ্জাবিটাও খুলে ফেলবে নাকি। স্যারকে এমন বিচলিত হতে দেখে রাফসান তাকে জিজ্ঞেস করল, ঠান্ডা কিছু আনিয়ে দিব নাকি? তাতে গলা ঠান্ডা হবে, তবে দেহকে ঠান্ডা করতে গোসল ছাড়া আপাতত মাথায় কিছু আসছে না। আছে আছে তবে তার আগে চলো রাজনীতিবিদ ফাহাদ শেখের বাড়ি। শুনেছি তার মেয়েটা নাকি জবরদস্ত। দেখি আমার দেহ কতখানি ঠান্ডা করতে পারে। এমা স্যার, আপনি দেহ ব্যবসা কবে থেকে নেমে গেলেন? হ্যাঁ, শুরু তোমায় দিয়ে করি গভেট। বলেই ভাবলেশীন ভাবে রাফসানের দিকে তাকাতেই সে ছিটকে দূরে সরে যেতেই এই ভাই, আমার বেড়া মানুষের রুচি আসে না। তৃষা ম্যাডামকে খুঁজে পেলে কিন্তু নালিশ করব। যুবরাজ মুখ ভর্তি বিরক্তি নিয়ে বলল, তোমার বালের তিশা ম্যাডামের গোষ্ঠী। আকাশ কালো মখমলের মতো বিস্তৃত হয়ে আছে। তারাগুলো ছোট ছোট প্রদীপের মতো জ্বলজ্বল করছে। চাঁদ আর আলো নিস্তব্ধ জিঞ্জিরাকে অপার্থিব আবেশে ডুবিয়ে রেখেছে। পাশেই বুড়িগঙ্গা কালো নদীর জলে চাঁদের আলো ছড়াচ্ছে মোহনীয়তা। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা। কোথাও হালকা বাতাসে শুকনো পাতার খসখস শব্দ, কোথাও আবার দেরি করে ফেরা মানুষের পায়ের শব্দ হঠাৎ ভেসে ওঠে। ঘর বাড়ি অন্ধকারে নিমগ্ন। শুধু মাঝে মাঝে কোনো জানালার ফাঁক দিয়ে ফিকে আলো উকি দেয়। তৃষার দুই পাশে দুটো কোলবালিশ, পায়ের কাছে একটা সে বালিশ ছুঁড়ে উল্টা দিকে শুয়ে আছে। পা দুটো উঠিয়ে রেখেছে হেডবোর্ডে। পাগুলো আজ এত ব্যথা করছে। স্বপ্নের মধ্যে হয়তো তৃষা ঝাড়ু আর জুতা নিয়ে প্রেমকে ধরে থেরাপি দিচ্ছে। হঠাৎ তৃষার রুমের জানালার সাদা পর্দাগুলো বাতাসের ঝটকায় নড়ে উঠল। কেউ একজন প্রবেশ করলো তার অন্ধকার রুমটায়। তৃষা তখনও গভীর ঘুমে নিমজ্জিত। বোম ব্লাস্ট হলেও টের পাবে বলে মনে হচ্ছে না। লোকটার গায়ে কালো রঙের একটা হুডি। সে অন্ধকারে তৃষার পাশে এসে দাঁড়ালো। সামান্য ঝুঁকে তার চুলগুলোতে হাত বুলিয়ে দিল আলতো করে। হঠাৎ চোখ গেল তৃষার পেটের দিকে। স্কার্ট পরেছে সে, অনেকটা উপরেই উঠে গেছে। পাগুলো উন্মুক্ত। যেই টি শার্টটা গায়ে পরেছে সেটাও অনেকটা উপরে উঠে গেছে। বারান্দার পর্দা দেওয়া নেই। চাঁদের আলো ভেতরে প্রবেশ করছে। লোকটির হাতে একটা ইঞ্জেকশন। সে ইঞ্জেকশনটা হাতে নিয়ে বসল তৃষার পাশেই। একেবারে মৃদু কণ্ঠে গুনগুন করলো। চোখটা তার তৃষার পেটের দিকে চোখ যেতেই হঠাৎ গানটা বন্ধ হয়ে গেল। সে কিছুক্ষণ সেখানে চোখ স্থির করে এবার আলতো করে পেটের কাছ থেকে টি শার্টটা আরো খানিকটা ওপরে তুলে তাকিয়ে দেখলো নাভির দিকে। তারপর আলতো করে ঝুঁকে নিজের ঠোঁট ছুঁয়ে দিল নাভির কাছে। তৃষার নড়ে চড়ে উঠল। তবে সেই উষ্ণ ঠোঁটের পরশ তার অম্বিলিক থেকে সরল না বোধ হয়, বরং চুমুটা বদলে গেল মৃদু কামড়ে। তৃষার ঘুমটা পাতলা হতেই সে নড়ে চড়ে উঠল। পানি তৃষ্ণা পেয়েছে। উঠে বসতেই দেখল বারান্দার পর্দাগুলো নড়ছে। বাইরে বাতাস ছেড়েছে নাকি। ইদানিং আবহাওয়া কেমন রং বদলাচ্ছে। অসময়ে আগমন ঘটা জিনিসগুলোর প্রতি মানুষের কেমন যেন বিরক্তি কাজ করে। তবে এই অসময়ে আসা বৃষ্টির প্রতি বিরক্ত বোধ হচ্ছে না। সে কি একটা ভেবে পেটে হাত দেয়। নাভির কাজটায় পিঁপড়া কামড় দিল নাকি। চুলকে আবারও বিছানায় এসে শুয়ে পড়ে। ঘুমের মাঝে এত জ্বালা একেবারে সহ্য হয় না তার। যুবরাজের সঙ্গে রাজনীতিবিদ ফাহাদ শেখের ঝামেলা অনেক আগে থেকে। বেটা খচ্চরের বংশ শেখ অচল দল করে বিএনপির। সব কাজে বাম হাত ঢোকানো তার পছন্দের কাজ। যুবরাজের পেছনে না লাগলে তার পেটের ভাত হজম হয় না। এবার যুবরাজ সরকারও বোঝাবে সে কি জিনিস। সরকার বংশের ছেলে সে, যেন তেন মানুষ না। বংশগতভাবে সেও রাজনীতি করে আসছে। এই রাজনীতির মঞ্চে পাক্কা খেলোয়াড় হয়ে এসে নেমেছে। যুবরাজ শুনেছে ফাহাদের একটা মেয়ে আছে। কখনো মিডিয়ার সামনে তিনি সেই মেয়েকে আনেননি। কেন আনেননি জিজ্ঞেস করতেই বললেন, আমার মেয়ে এসবে অস্বস্তি বোধ করে।
মেয়েটা দেখতেও নাকি একটু সুন্দর না, কোনো কাজেরও না, তবে ফাহাদের অতি প্রিয়। শত্রু অনেক দেখে মেয়েকে আড়ালেই রেখেছেন। আর কোনো সন্তানও নেই। যুবরাজ শেখ বাড়ির পেছন গাড়ি থামাতেই বলে রাফসানকে বলল, সব ব্যবস্থা আমার করা আছে, মেয়েটাকে আমার চাই। মেরে ফেলবেন? সুন্দর হলে না হয় ভেবে দেখতাম। আপনি দেখেছেন? না, শুনেছি। শোনা কথায় কান দিতে নেই। তাহলে জলদি তুলে এনে দেখার ব্যবস্থা করে দাও মিস্টার গবেট। সামনে পরীক্ষা, ক্লাস মিস করা যাবে না এখন। সকাল সকাল প্রেম নেওয়াজের সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃষা, পেল না তাকে। ভালোই হয়েছে, একটা দিন শান্তিতে থাকা যাবে। ক্লাস শুরু হওয়ার আগে কানে ইয়ারফোন গুঁজে পছন্দের বয় ব্র্যান্ড প্রিমরোজের গান শুনছে তৃষা। প্রিমরোজ ব্র্যান্ডে মেইন ভোকালিস্টকে সবাই আধার নামেই চেনে। সকল ধরনের গান গায় এই ছেলেটা, তবে কখনো পরিচয় জানা যায়নি। আদৌ আধার নামক কেউ আছে নাকি তা তৃষার জানা নেই। তবে তৃষার এই কণ্ঠস্বরের ব্যক্তিকে দেখার খুব ইচ্ছে। কবে যে এই লুকায়িত কণ্ঠের জাদুকর সামনে আসবে। সিমলা এসে পাশে বসতেই জিজ্ঞেস করল, আধারের গান শুনছিস? না, তোর ভাতারের গান শুনছি শালি। মুখের কি ছিরি, সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দরের নানির পেছন ফাঁকা তো, তাই আমার আমার দিয়ে ওসব আসে না। তোর জন্য একটা খবর নিয়ে এসেছি, সেই রকম একটা খবর। ক্যাডা মরলো? চল্লিশে কিন্তু মাছ বি খালি তেহারি করতে বলবি। আরে কিসব অলক্ষণে কথা, কেউ মরবে কেন? তোর ওই যে আধার আছে না, সে এবার ফেস রিভিল করবে। ঢাকাতেই তার প্রথম লাইভ কনসার্ট হবে। ভাই, আমি তো এখনই আধারকে দেখার জন্য ছটফট করছি। আধারের প্রেমরোজ ব্যান্ডের কনসার্ট, তাও সোলো কনসার্ট। ওর কত কত ভক্ত। শুনেছি টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। যে হারে মানুষ তাকে দেখার জন্য টিকিট কিনছে, আমরা পাবো তোর মনে হয়? টিকিটের দাম কত? 2500 এক একজন। শালার কপাল। এই বোন, তুই আমায় 2500 টাকা ধার দে তো, মাইনে পেলে ফেরত দিয়ে দেব। যদি মাইনে না পাই ফুটপাতে ভিক্ষা করে হলেও চুকিয়ে দেব। আচ্ছা বাবা, বুঝেছি। তাহলে অঙ্কুরকে বলি টিকিটের ব্যবস্থা করতে। তৃষা সরু চোখে সিমলার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে নাচিয়ে মিটি মিটি হাসতেই সিমলা লজ্জা পেল। তৃষা ফের জিজ্ঞেস করল, ও মা গো, আমার আগে চশমিশ তোর প্রেম হয়ে গেল? চুমু টুমু খেয়েছিস নিশ্চয়ই। তলে তলে এত কিছু। এই দেখ, তোর বরের জুতা কিন্তু বিয়ের সময় আমিই চুরি করব। সিমলা লজ্জা লজ্জা মুখ করে বলল, আরে বাবা, এত দূর যাওয়ার কিছু নেই। আমরা কেবল কথা বলেছি। সে আমায় একবারও বলেনি ভালোবাসে, আমিও বলিনি। এমনি আমাদের কথা হয় আর কি। শোন, কেউ কেউ আছে মুখে ভালোবাসি বলতে পারে না, তবুও যেন বিশ্ব উজাড় করে ভালোবাসতে জানে। পুরুষ মানুষ বুঝলি তো এমনই, সবকিছু প্রকাশ করতে পারে না, তবে দেখবি কাজে কর্মে বুঝিয়ে দেবে সে কতখানি ভালোবাসতে জানে। হয়েছে হয়েছে, আর প্রেমের বাণী শুনতে চাই না। তোর ওই বাড়িতে কেমন দিন কাটছে? কাটছে মোটামুটি। এই শোন, তুই কিন্তু প্রেম ভাইয়ের সঙ্গে প্রেমটা করতে পারিস। তুই প্রেম ভাইয়ের বউ হলি, আর আমি অঙ্কুরে, তারা তুই বেস্ট ফ্রেন্ড, আর আমি তুই, সবাই মিলে একসঙ্গে বিয়ে করব, ঘুরতে যাব, ভালো হবে না? তৃষার শরীর শিরশির করে উঠল। ওই হাড়ে বজ্জাতের সঙ্গে আবার প্রেম, ভাবলেই তো ভয় ভয় করে। তৃষা সিমলার আরেকটু কাছে এসে বলল, প্রেম ভাইয়ের ওখানে সমস্যা আছে। কোথায়? ওমা, সে কি রে, তুই কেমন করে জানলি? না থাকলে এতদিনে বিয়ে করে এতগুলো বাচ্চার বাবা হয়ে যেত। প্রেমও তো করতে পারে না, করবে কেমনে? সমস্যা যে ওইখানে। বলেই তৃষা মিটিমিটি করে হাসল, হেসে বলল, এই খবর তুই ভার্সিটির সবাইকে বলে দিস, সেই মজা হবে। সিমলা হাসবে কি হাসবে না ভাবতে ভাবতে তার চোখ গেল তৃষার পেছনে। সে মুহূর্তেই চুপসে গেল। তৃষা ফের বলল, আমি এআই দিয়ে তার মুখ লাগিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিওতে সে বলবে কোনো বিশেষ কারণে আমার নাম প্রেম হয়েও এখনো হচ্ছে না। সিমলা চোখের ইশারা দিয়েও তৃষাকে সামাল দিতে পারছে না। তৃষা বলেই যাচ্ছে, হো হো করে হাসছে আর সিমলার গায়ের ওপর লুটিয়ে পড়ে কষিয়ে চর থাপ্পড় দিচ্ছে। হেসে আবার বলে উঠল, অঙ্কুর ভাই যদি তোকে বিয়ে না করে, প্রেম না করে, তাহলে তারও এআই দিয়ে ভিডিও বানিয়ে তাকেও বদনাম করে দেব। সিমলা এবার চিমটি মারতেই তৃষা বলল, শালি, আমি তোমার অঙ্কুর নাকি? যাও গিয়ে অঙ্কুরকে জায়গা মতো চিমটি মেরে আসো। পেছনে দেখ। তৃষা ভাবলেশীন ভাবে পেছনে ফিরতেই বরফের মতো জমে গেল। হোমা, স্বয়ং যমদূত দেখে। প্রেম ভাই যে দাঁড়িয়ে আছে, পাশেই আবার অঙ্কুর। দুজনেই তৃষার দিকে তাকিয়ে আছে। প্রেমকে যে কি হট লাগছে, লাগবে না কেন? হালকা আকাশি রঙের একটা শার্ট পরেছে, তবে আজকে আর সাদা নয়, বরং কালো প্যান্ট পরা।
হাতের ব্রেসলেটটাও তো দারুণ। বাদামি রঙের সরু ফক্স আইগুলো তারই পানে তাকিয়ে আছে। প্রেম ভাইয়ের বাম হাতটা প্যান্টের পকেটে গুজে রাখা, পাশে অঙ্কুরটা কম কিসে যায়। বুক খোলা নেভি ব্লু রঙের শার্টের সঙ্গে জিন্সের প্যান্টে চমৎকার লাগছে তাকে। প্রেমকে দেখে তৃষা ভাজা মাছটা খেতে জানে না এমন ভাব করে বলল, আরে আসসালামু আলাইকুম প্রেম ভাই, দিনকাল ঝরঝরে ফকফকা যাচ্ছে তো? আচ্ছা যাই, বুঝলেন তো সামনে পরীক্ষা, কিছুই পারি না গো। এত তারা কিসের? ডিপার্টমেন্ট তো আমাদের একই। আমি তো আছি তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। কি যেন সমস্যার কথা বলছিলে? তৃষা কি বলবে না বলবে ভাবতে ভাবতে শিমলার দিকে তাকিয়ে বলল। আমার বান্ধবীর একটা চ্যাপ্টার সমস্যা, বুঝিয়ে দেবেন তো? দেন। তৃষা শিমলার দিকে তাকালো, বলল, যা প্রেম ভাই মার্কা মারা বুঝানি দেয়, এবার প্রথমও হয়ে যেতে পারবি। শিমলা পড়েছে বিপদে। মাছ থেকে তাকে এমন করে ফাঁসানো কাজটা ঠিক হলো না একেবারে। তবে ঘটনা আগানোর আগেই অঙ্কুর মাঝে ঢুকে বলল, শিমলার সমস্যা আমি দেখে নেব। সব সাহায্য তুই একাই করবি নাকি? আমাকে কিছু করতে দে। প্রেম পাত্তা দিল না, তার নজর এখনো তৃষার ওপরে। তৃষা নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ তার হোয়াটসঅ্যাপে একটা নাম্বার থেকে ভয়েস মেসেজ আসতেই সে ক্লিক করলো। তাতেই শরীর জমে ক্ষীর। বুঝতে বাকি রইল না প্রেম ভাইয়ের যে এসব কাজ। শেষে কিনা এই রাতের চুমুর শব্দ আর ঝগড়াঝাটি এই খারাপ লোকটা রেকর্ড করে রেখেছে। প্রেম এবার তৃষার দিকে তাকিয়ে বলল, তৃষা, তোমার সমস্যাটা আমি রাতে সমাধান করব। কোন চ্যাপ্টারের সমস্যা তখন না হয় বলবে। দেখুন, রাতে ভার্সিটিতে আসতে পারবো না। জিঞ্জিরা থেকে এখানে আসতে হেভি খরচা হয়। এখানে নয়, বেডরুমে এসো আমার। কিছু সমস্যা বেডরুম ছাড়া সমাধান করা যায় না। আরে যায় যায়, সবখানেই যায়। চলো তাহলে ট্রাই করে দেখি। ভার্সিটির ফাঁকা জায়গায় তৃষাই গরমের মধ্যে একটা মেয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মাতোয়ারা। কে নাকি তাকে বলেছে এই গরমে এসব খেললে নাকি ডায়েট হয়, শরীর হলিউডের নায়িকাদের মতো জিরো ফিগার থাকে। তাই সে আপাতত সেই চেষ্টাই করছে। এক কোণে কিছু ছেলে বাইকে বসে আড্ডা দিচ্ছে, তার কিছুটা দূরে প্রেম ফোন টিপছে। মাঝে মাঝে আবার তৃষাকে দেখছে। এই মেয়ের কপালে দুঃখ আছে বিরাট। এমন বানরের মতো নাচন কুদন না করলে কি নয়। মন তো চাইছে জামার মধ্যে ছাড় পোকা ছেড়ে দিতে। যখন কামড় খাবে তখন বুঝবে নাচার মজা কেমন। কোণে আড্ডা দেওয়া ছেলে দুটোর মধ্যে চিকন করে ছেলেটি বলল, দেখ দেখ, হেভি মাল। কোন ডিপার্টমেন্টের? আমি কি জানি? যা গিয়ে নাম্বার জোগাড় কর। মনে হয় না পাত্তা দিবে। চালু মেয়ে লাগছে। কি বলিস? আমি রনের থেকেও সুন্দরী মেয়ে আমার টাকায় কিনেছি। আমার মুতির স্পিডের থেকেও জলদি আমি মেয়ে মানুষকে বিছানায় আনতে পারি। বলেই দুজনে আবার হাসলো। প্রেম উঠে দাঁড়াতেই অঙ্কুর বলল, কই যাস ভাই? অঙ্কুর জবাব দিল না, কেবল হেসে উঠে দাঁড়িয়ে ছেলে দুটোকে ডেকে বলল, এই ভাই চলো মুতে আসি। রনি জিজ্ঞেস করল, কই যাব? আরে চিপাই আসো না, প্রীতের আলাপ করি। রনি আর তার বন্ধুকে না চাইতে উঠে আসতে হলো, কারণ সিনিয়র বলে কথা। অবাধ্য হলে জীবন তেজপাতায়। রনি আর তার সাথের ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রেম হঠাৎ করে পিস্তলটা বের করে রনির কপালে ঠেকাতেই সে কেঁদে উঠল। ভাই কি করেছি ভাই? এমন করছেন কেন? রনির আর বুঝতে বাকি রইল না প্রেম ভাই যে সবটা শুনেছে। সে প্রেমের পা ধরে বসে ক্ষমা চাইতেই প্রেম পা ছাড়িয়ে নিয়ে বলল, তুই যদি এখান থেকে এক চুল নড়িস তাহলে মূত্র বিসর্জন তো দূরের বিষয়, ওই মূল্যবান সম্পদও আর জায়গায় থাকবে না। বলেই সে প্যান্টের জিপার খুলতেই অঙ্কুর হেসে দিল। তাকে রং রাঙিয়ে প্রেম রনিকে বলল, এই রনি, একটা গান ধর। গানের সুরে আমি আবার ভালো কাজ সারতে পারি। স্পিডটা আমারও বাড়ে। বলি সে রনির গায়ের ওপর কাজটা সারলো। রনি ভয়ে সবটা সহ্য করে নিল। জীবন বাঁচলেই হয়। কাজ শেষ করে প্যান্টের জিপা লাগাতে লাগাতে প্রেম হুমকির স্বরে রনিকে বলল, ওই তৃষা তোর মা লাগে। কি লাগে তোর? মা মা? হ্যাঁ ঠিক তাই। আর বাজে কথা বলবি ওকে নিয়ে? না ভাই, জীবনেও না। বললে কি হবে? আপনি আমাকে আরেকবার খনকা করাইয়া দিবেন। দ্যাটস মাই বয়। এই অঙ্কুর, আমি 2 মিনিটে হাত ধুয়ে আসছি। তুই তৃষাকে গিয়ে বল আমার বাইকের সামনে গিয়ে দাঁড়াতে। ওর খবর বাসায় গিয়ে নিচ্ছি। জিঞ্জিরার নেওয়া স্কুটিরের ছাদে দাঁড়ালে বোঝা যায় এই পুরনো দালানের প্রতিটা ইট শত বছরের কাহিনী বয়ে বেড়াচ্ছে। ইটের গায়ে শ্যাওলা কোথাও কোথাও পুরনো রেলিংয়ে মরচে ধরেছে, তবু তার মধ্যেই রাজকীয়তার ছাপ। চারদিক জুড়ে বুড়ি গঙ্গার বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে। বিকেলের আলো ধীরে ধীরে নরম হয়ে এসেছে। সূর্য পশ্চিমে হেলে পড়েছে। তার লালচে আভা মিশে গেছে আকাশের বেগুনি আর নীলের সাথে।
দূরে নদীর ওপারে ছায়া নেমে আসছে, পাখিরা ঝাঁক বেঁধে ঘরে ফিরেছে। এই ছাদের কার্নিশেই বসে আছে তৃষা আর প্রেমা। নিচে তাকালে দেখা যায় সরু গলি গুজি টিনের চাল আর ধোয়া ওঠা চায়ের দোকান। ওপরে কিন্তু অন্য জগৎ, একটা শান্ত স্নিগ্ধ গভীর আবহ। তৃষার খোলা চুল বাতাসের সঙ্গে দোল খাচ্ছে। প্রেমা তার পাশেই দাঁড়িয়ে আছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ দেবে প্রেমা। তৃষাকে বলার পর সে সাহায্য করবে বলেছে। ছাদে নাচের অনুশীলন করেছে একটু আগেও, এখন একটু বিরতি। দুজনেই মোটামুটি ক্লান্ত। আজকে প্রেমা বড়দের মতো কথা বলছে। সদ্য শেষ করা কোরিয়ান ড্রামার এখন হৃদয় বিদারক সমাপ্তি, তার মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে। প্রেমা তৃষাকে বলল, দেখো সূর্যটা কেমন ডুবে যাচ্ছে। সূর্য ঠিক ভালোবাসার মতো, কখনো আলো দিয়ে যায়, উষ্ণতা দিয়ে যায়, তারপর হারিয়ে যায় অন্ধকারের ভিতর। কিন্তু তুমি কি খেয়াল করছো না, সূর্য ডুবলেও আবার ভোরে ফিরে আসে। ভালোবাসাও তাই, হারালেও ফের জন্ম নেয়, হয়তো অন্য রূপে, অন্য মানুষের মাঝে। প্রেমা কিছুটা থেমে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করো, তাহলে কি তুমি বলতে চাইছো ভালোবাসা কখনো শেষ হয় না? হয় না, মানুষ শেষ হয়, সম্পর্ক শেষ হয়, সময়ও বদলায়, কিন্তু ভালোবাসার ওই অনুভূতি সেটা থেকে যায়, এক ধরনের অমর হয়ে। যেমন এই কুঠিরটা জরাজীর্ণ হলেও কত যুগের গল্প বাঁচিয়ে রেখেছে। প্রেমা মৃদু কণ্ঠে বলল, কখনো কখনো মনে হয় ভালোবাসা মানেই কেবল ব্যথা, যতটুকু পাই তার চেয়ে বেশি হারাই। তৃষা আকাশের দিকে তাকিয়ে বলল, না, ভালোবাসা মানেই দেয়া। ব্যথাটা আসে কারণ আমরা প্রতিদিন চাই, আমরা চাই সেটা আমাদের মতো করেই টিকে থাকুক, কিন্তু ভালোবাসাটা তো স্বাধীন, ওকে বাধা দেয়া যায় না। প্রেমা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমি কি মনে করো কেউ আমাকে ঠিক ততটাই ভালোবাসতে পারে যতটা আমি পারি? তৃষা কিছুক্ষণ চুপ থেকে চোখ আকাশের দিকে তুলে জবাব দিল, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালোবাসার হিসেব হয় না প্রেমা, তুমি যতটা দিবে সেটা তোমার, কেউ যদি কম দেয় সেটা তার। কিন্তু ভালোবাসার সত্যিটা হলো যতটুকুই হোক, যদি তা সত্যি হয় তাহলে সেটাই যথেষ্ট। তাহলে তুমি বলছো অসম্পূর্ণ ভালোবাসাই পূর্ণ? হয়তো, যেমন এই আকাশটা পুরোটা যে দেখা যায় না কখনো, তবুও আমরা তার সৌন্দর্যে মুগ্ধ হই। ভালোবাসাও তেমন প্রেমা, অসম্পূর্ণতার ভেতরই পূর্ণতা লুকিয়ে থাকে। হাওয়া আরও জোরে বয়ে যায়। তাদের দুজনের চুল দূরে ওঠে। ছাদের বাতাস তখন একটু শীতল হয়ে এসেছে। সূর্য প্রায় অস্ত গেছে। বুড়িগঙ্গার ওপার থেকে ঘন অন্ধকার ধীরে ধীরে ভেসে আসছে। প্রেমা তখনও কার্নিশে বসে আঙুল দিয়ে শ্যাওলা ধরা ইট খুঁড়ছে। তৃষার দিকে চোখে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হঠাৎ নরম স্বরে বলল, একটা প্রশ্ন করব? করো, শুনছি। তুমি কি কাউকে ভালোবাসো? মানে কারো জন্য কখনো বুক ধড়ফড় করেছে? কারো নাম শুনলেই চোখ ঝলমল করে উঠেছে? তৃষা মুহূর্তেই থমকে যায়, তারপর চোখ সরিয়ে নেয়। এসব প্রশ্ন কেন হঠাৎ? ভালোবাসা মানে সেটা তো সহজে বলা যায় না। প্রেমা হাসি চেপে রেখে বলল, কেন? ভালোবাসা তো একটা সত্যি অনুভূতি, সত্যিটা লুকিয়ে রাখলে তো সেটা মরেও যেতে পারে। বলো, আছে কি তোমার জীবনে কেউ? তৃষা গভীর নিঃশ্বাস ফেলে বলল, আছে কি নেই সেটা বলা মুশকিল। কখনো মনে হয় আছে, আবার কখনো মনে হয় শুধুই কল্পনা। আমি ভয় পাই, যদি বলে দিই হয়তো হারিয়ে ফেলবো। প্রেমা কাছাকাছি সরে এসে বলল, ভালোবাসা বলে ফেলার জন্য নয়, বেঁচে থাকার জন্য। তুমি যদি চুপ করে থাকো, তোমার অনুভূতি কি মরে যাবে না? তুমি কি চাইবে ভালোবাসা তোমাকে কষ্ট দিক, অথচ যার জন্য সে কিছুই না জানুক? তৃষা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, কিছু ভালোবাসা আছে যেগুলো বলা যায় না, বলা মানেই ভেঙে যাবে। প্রেমা চোখ স্থির করল। তাহলে কি তুমি নিজের ভিতরটা কবর দিতে চাও? তুমি কি মনে করো ভালোবাসা লুকিয়ে রাখা মানে সেটা রক্ষা করা? তৃষা একটু থেমে হালকা অভিমান নিয়ে বলল, হয়তো, হয়তো কিছু ভালোবাসা প্রকাশ না করলেই সে বেশি সুন্দর থাকে, বলা মাত্রই তার জাদু ফুরিয়ে যায়। প্রেমা মৃদু হেসে বলল, তুমি ভুল করছো গো। ভালোবাসা প্রকাশ করলে তা ভাঙে না, বরং আরও শক্ত হয়। ভালোবাসা হয়তো নদীর মতো, যতই আটকে রাখো না কেন সে পথ খুঁজে নেবে। তবে তুমি যদি ভিতরে ভিতরে চাপা দাও, একদিন তোমার ভিতরে বন্যা হবে, তলিয়ে যাবে, তুমি ডুবে মরবে। তৃষা কিছুক্ষণ নীরব থাকে, বাতাসে তার চুল উড়ছে। প্রেমা তার দিকে তাকিয়ে থাকে, ধীর কণ্ঠে বলল, আপু, বাকি নাচটা?
ও হ্যাঁ, আসো শিখিয়ে দিই। নেওয়াজ কুটিরের ছাদে বাতাস তখন কিছুটা ঠান্ডা। পশ্চিম আকাশে রোদ প্রায় নিভে এসেছে। আকাশের গায়ে মিশে আছে কমলা, বেগুনি আর সোনালি রেখা। কার্নিশের কাছে দুটো লণ্ঠন টিম টিম করছে। তৃষা আর প্রেমা দাঁড়িয়ে আছে মাঝখানে। নাচের শেষ অনুশীলন শুরু করার জন্য তৃষা এক হাত তুলে ধরল, আঙুলের ভঙ্গিতে গল্প আঁকতে লাগলো। তৃষা নরম কণ্ঠে বলল, দেখো প্রেমা, হাতের মুদ্রাটা এভাবে তুলবে, কাঁধ সোজা, চোখ সামনের দিকে। নাচ মানেই শুধু শরীর না, মনে মনে একটা আবেশ তৈরি করা। সে একপাশে ঘুরে দাঁড়ালো, পায়ের তালু ধীরে ধীরে মেঝেতে ঠুকে দিল। কানের পাশে দুল ঝিকমিক করলো, চুল উড়ে এসে গাল ছুঁয়ে গেল। প্রেমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তৃষার গায়ে কালো রঙের শাড়ি, গাঢ় কালো যেন আকাশের অন্ধকারকে টেনে এনেছে তার চারপাশে। শাড়ির আঁচল বাতাসে উঠছে, কখনো তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে, কখনো পেছনে ভেসে উঠছে। কোমরে শাড়ির ভাঁজ এমনভাবে পড়েছে যে তার সরু দেহরেখা স্পষ্ট হয়ে উঠছে। কার্নিশের আলোয় তৃষার সেই সরু কোমর এক মুহূর্তে যেন চোখ আটকে রাখছে। প্রেমাটাকেও লাল শাড়িটিতে দারুণ লাগছে। নাচের সময় তো শাড়িই পরতে হবে, তাই শাড়ি পরে আগেই অনুশীলন করলে স্টেজে নাচতে কোনো সমস্যা হবে না। কিন্তু পাশের ছাদে অন্য চিত্র, যেখানে 5-6 জন ছেলে জুয়ার তাস মেলে বসে আছে। ঠোঁটে বিড়ির ধোয়া, পাশে রাখা টিনের মগে চা আর চুরুট। খেলা থেমে থেমে তাদের চোখ গিয়ে পড়েছে নেওয়াজ কুটিরের ছাদের দিকে। একজন ছেলে গলায় হাসি ছাপতে না পারি বলল, আরে দেখ দেখ, দুজন হুড়পড়ি নাচছে, কি যুগ এলো রে, টাকা না বিলিয়ে নাচ দেখা যায়, কত ভঙ্গি করে। অন্যজন বলল, ওই কালো শাড়িওয়ালিটা একেবারে বাজিমাত, শরীরে বাঘ দেখেছিস, সোনার মতো জ্বলতেছে। তৃতীয়জনও হেসে বলল, ওইটারে যদি একদিন কাছে পাই, নাচ কারো কয় দেখাইতাম। তাদের অশ্লীল হাসি ছড়িয়ে পড়েছে বাতাসের সঙ্গে। ধোঁয়ার সাথে মিশে যাচ্ছে সেই শব্দ। সকলের দৃষ্টি তৃষার সরু কোমরটার দিকে, শাড়ি ভেদ করা সেই পেট দেশের পদ্মকোষের দিকে। তারা তৃষা প্রেমার শরীর নিয়ে বাজে মন্তব্যে মেতে ওঠে। তৃষা প্রেমা তখন নাচের অনুশীলনও ব্যস্ত। ফোনে গান বাজছে তো আশপাশে কি হচ্ছে খবর নেই। ঠিক তখনই ছাদের দরজা খুলে একটা ঝাপসা আলো ভেসে এলো। হাতে ঘুড়ির রিল নিয়ে ওপরে উঠে এলো প্রেম নেওয়াজ আর তার বেস্ট ফ্রেন্ড অঙ্কুর। দুজনের কাঁধে ঘুড়ির লাঠি, বাতাসে ওড়ানো সুতোয় আঙুলে কাটা দাগ। প্রেমের চোখ পেছন থেকে তৃষার কোমরের ওপর যায়, কেবল যায় না বরং কানে আসে পাশের ছাদের ছেলেগুলোর বিশ্রী সব কথা। প্রেম একটা ঢোক গিরে ঘাড় ঘুরিয়ে পাশের ছাদের দিকে তাকায়, চোখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। ছেলেগুলো তখনও হাসছে, কিন্তু প্রেম নেওয়াজের দৃষ্টি পড়তেই অস্বস্তি ছড়িয়ে পড়ে। তৃষা আর প্রেমা তখনও খেয়াল করেনি প্রেমকে। হঠাৎ প্রেম এগিয়ে এসে ফোনের গানটা বন্ধ করে গর্জে উঠল, তোর ম্যাডামকে নিয়ে ঘরে যা প্রেমা। তৃষা চমকে উঠে পেছন ফিরতেই প্রেমকে দেখল। কিছু বলতে যাবে তার আগেই প্রেম পুনরায় বলল, প্রেমা, কথা কানে ঢুকে না। প্রেমা জলদি তৃষাকে বলল, আপু জলদি চলো। দুজনে নিচে নামতেই ছেলেগুলো ভয়ে চোখ অন্যদিকে সরিয়ে নিল, যেন তারা কিছুই করেনি। প্রেম সম্পর্কে তাদের আইডিয়া আছে, কিন্তু হুট করে যে সে এখানে চলে আসবে তা কেমন করে বুঝবে। প্রেম সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে অঙ্কুরের পিঠে মৃদু চাপড় দিয়ে বলল, পাশের বাড়ির জুয়াখোরদের সঙ্গে একটু চা নাস্তার ব্যবস্থা করতো ভাই। তখন সন্ধ্যা, আকাশটা আজকে অন্যরকম সুন্দর। তৃষা রুমে এসে মুখটা ভালো করে দেখে নিল। ভয় করছে তার, নিজের জন্য তো করছেই, সঙ্গে ওই ছেলেগুলোর জন্য। প্রেম লোকটা আসলেই সাইকো আর জঘন্য ধরনের একজন মানুষ। নেশা করে, মারামারি করে, নিজের যা ইচ্ছা করে, এমন ছেলে কল্পনায় মানায়। সিনেমা উপন্যাসেই ঠিক আছে, বাস্তবে এদের সঙ্গে অন্তত পক্ষে বসবাস করা যায় না। এই যে প্রেম নামক ব্যক্তিকে নিয়ে যদি একটা গল্প লেখা হতো, তাহলে তার জন্য মেয়ে লোক এতক্ষণে দেওয়ানা হয়ে যেত। তবে বাস্তব রূপে ওদের ধরে যদি প্রেম ড্রিম থেরাপি দিত, জোর করে সবটা হাসিল করে নিত, ক্ষতর জায়গায় ক্ষত দিত, সিগারেট দিয়ে কাটা জায়গাটা পুড়িয়ে দিত, বুঝতো প্রেম নেওয়াজের উন্মাদনা কতখানি ভয়ঙ্কর। তবুও সমস্যা একটা আছে, তুই উন্মাদ থাকবি উন্মাদের মতো। তুই কেন এত হ্যান্ডসাম হবি? তোর থাকবে ভুঁড়ি, তোর কেন সিক্স প্যাক থাকবে? তুই কেন এত গুণী হবি? পাবলিক ভার্সিটিতে কেন পড়বি? এত বড়লোক কেন হবি? এমন উন্মাদ হলে মেয়ে মানুষের চরিত্র তো নয় ছয় হবে। তখন সব দোষ মেয়ে মানুষের। তৃষার মাথাটাই গরম হয়ে গেল। হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল। প্রেম ভাই নাকি? সে এত সুন্দর করে নক করার মানুষ?
সে তো দরজা ভেঙে এসে গালে দুটো চড় বসিয়ে বলবে, হাই বিটার হার্ট, চটা খুব আস্তে হয়ে গেল নাকি? আরো দুটো কষে দেই? তৃষা ভেতরে আসতে বললে প্রত্যুষ তার রুমের মধ্যে প্রবেশ করে। দরজা লাগিয়ে বলল, ওমা, কোথাও যাওয়া হচ্ছে নাকি? তোমায় তো দারুণ লাগছে। তৃষার কেন জানি আজকে আর লজ্জা পেল না। মনটা আজকাল কেমন যেন উসখুস করে, মনের বোধহয় অসুখ হয়েছে। চলো বাইরে ঘুরতে চাই। এখন? হ্যাঁ, কেন তুমি ব্যস্ত নাকি? না তো। তাহলে চলো। শাড়িটা বদলাবে না? এটাই তোমায় কিন্তু দারুণ লাগছে। তৃষা কিছু বলল না, যাইতে ইচ্ছে করছে না তবুও রাজি হয়ে গেল। নইলে মহাজন যদি মুখ বেজার করে, পুরুষ মানুষের মন তো বোঝা দেয়। গেটের বাইরে যখন তৃষা প্রত্যুষের সঙ্গে করে বাইরে যাচ্ছিল তখন বিষয়টা মুখলেস প্রমাণ হিসেবে কয়টা ছবি তুলে রাখে। নইলে হেতিজাকে বলবে কি করে এদের বিয়ে করিয়ে দেওয়া উচিত জলদি। যাক, ভেবেছিল বাড়ির ছেলের বউ খুঁজতে কষ্ট হবে, না, একজনের সঙ্গী সে নিজেই খুঁজে নিয়েছে। এখন বাকি এই বাড়ির আসল বংশধর। সেই রোমিওর গলায় বউ নামক গোবরের মালাটা পরিয়ে দিতে পারলেই মুখলেসের বড় একটা দায়িত্ব শেষ হবে। ওদিকে দেখো, তার বউ নার্গিস রেখে গেছে বাঁদর একটা ছেলেকে। কোথায় থাকে কি করে আল্লাহ জানে। একেও এইবার বিয়েটা না করারই নয়। এমন আকামের ছেলে না থেকে বউ নার্গিস থাকলে দুজনে মিলে রাতে লুকোচুরি তো অন্তত খেলতে পারত। বউ ছাড়া বেঁচে থাকার কষ্ট কেবল পুরুষ মানুষই জানে। জুটিহীনা করে খোদা এই মনে এত রসকস না দিলেও তো পারত। ছ্যা, সূর্য ডুবে গেছে, আকাশে হালকা কমলা আভা মিলিয়ে গিয়ে গাঢ় নীল অন্ধকার নেমে আসছে। পুরান ঢাকার সরু গলিগুলোতে লণ্ঠনের আলো, সাইনবোর্ডের ঝিকিমিকি বাতি আর চায়ের দোকান থেকে ভেসে আসা ধোঁয়া মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে। প্রত্যুষ আর তৃষা হাঁটছে শাঁখারি বাজারের গলি ধরে। চারদিকে কোলাহল, ছোট ছোট দোকানের ভিড়, মিষ্টির গন্ধ আর পথের ধারে ভাজা বোন্দার শব্দ। তৃষা এদিক সেদিক তাকাতে তাকাতে বলল, পুরান ঢাকা একেবারে ছবির মতো লাগে, কত ভিড়, কত আলো। যদিও আমাদের চট্টগ্রাম কম কিসে। প্রত্যুষ মৃদু গলায় বলল, হ্যাঁ, কিন্তু ভিড়ের ভেতরে কত মানুষ আছে যারা আসলে বাঁচতে পারছে না। কারো স্বপ্ন গুলির মতো শুরু হয়ে যাচ্ছে, কারো জীবন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তৃষা একটু থেমে যায়, তার চোখ চকচক করে উঠছে শিক কাবাবের দোকানের আগুনের আলোয়। তৃষা উচ্ছ্বসিতভাবে বলল,